প্রমাণ লোপাটের অপরাধে নন্দিনীকে অ্যারেস্ট করলো শিবপ্রসাদ ও তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিজিতকে ডিপার্টমেন্টে তুলে আনলে তখন তখন দেখা যায় ডিপার্টমেন্টে এনে শিবপ্রসাদ বিজিতকে জেরা করতে থাকে। এটা দেখে বিজিত বলতে থাকে, আমাকে জেরা করে কোনো লাভ হবে না। সে ব্যাপারটা তুমি তুমি নন্দিনী মুখার্জিকে জিজ্ঞেস করতে পারো, কারণ নন্দিনী মুখার্জি তো প্রমাণগুলো লোপাট করেছে, আমি তো নয়। তাই আমি কিচ্ছু বলতে পারবো না। আমাকে যতই টর্চার করো কোনো লাভ হবে না। আমি আমি এসবের ব্যাপারে কিছুই জানি না। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, তুই অবশ্যই জানিস বিজিত, আর এই প্রমাণগুলো তোর কাছেই আছে, বল তুই কোথায় রেখেছিস। তখনই দেখা যায় নন্দিনী আয়ুষীকে সঙ্গে নিয়ে স্পেশাল ব্রাঞ্চে এসে বিজিতকে ছাড়ানোর চেষ্টা করে। এটা দেখে রেগে যায় পরশুরাম বলতে থাকে, আপনি এখানে কেন এসেছেন? এখানে আপনি এসে নিজের বিপদ নিজে ডেকে এনেছেন। আপনি কি জানেন আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি এখন? তখন নন্দিনী বলতে থাকে, তোমার কোনো ক্ষমতা নেই শিবপ্রসাদ, তুমি কিছু করতে পারবে না। এখনো সময় আছে, তুমি বিজিতকে ছেড়ে দাও। তা না হলে আমার হাত যে কত দূর অব্দি যেতে পারে তোমার কোনো ধারণাই নেই। এ কথা শুনে পরশুরাম আরো রেগে যায় আর বলতে থাকে, দেখি আপনি কি করে ওকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারেন। ওকে যদি এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারেন তবে আমার কোনো আপত্তি নেই। আমি আমি নির্দ্বিধায় ছেড়ে দেব। আমি নির্দ্বিধায় ওকে এখান থেকে ছেড়ে দেব। দেখি আপনি কি করে ওকে ছাড়ান। এরপরে দেখা যায় তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমি তো ওকে অবশ্যই ছাড়াবো। তুমি এভাবে ওকে কিছুতে আটকে রাখতে পারো না। তখনই শিবপ্রসাদ বলে ওঠে, আপনাকে দেখে গিরগিটি লজ্জা পেয়ে যাবে। আপনি তো গিরগিটির থেকেও বেশি বেশি সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে নিজের রংটা পাল্টে ফেলতে পারেন। তাই আপনাকে দেখে গিরগিটিও লজ্জা পাবে। গিরগিটি বলবে, এ তো দেখছি আমার থেকেও বড় বড় ধোঁকাবাজ। এ কথা শুনে নন্দিনী শিবপ্রসাদকে থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই টটিনি এসে নন্দিনীর হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, একদম এই এই কাজটা করার সাহস দেখাবি না। আমি আমি ভুলে যাব যে তুই আমার দিদি। এ কথাটা মাথায় রাখিস। সে কথা শুনে নন্দিনী বলতে থাকে, তুই আমার দিদি? আমি তো দিদি, তোকে কে বলেছে? আমি তোকে কখনো নিজের বোন বলে মানি না। এখন তো আরো মানি না। তুই যেভাবে যেভাবে আমাদের হ্যারাস করছিস সেভাবে তোকে তোকে কি করে আমরা মেনে নিই বলতো? তুই যদি আমাদের সঙ্গে থাকতে আজকে আজকে অনেক ভালো থাকতে পারতি। এভাবে এভাবে নিজের জীবনের রিস্ক নিয়ে থাকতে হতো না তোকে। তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, আমরা নিজের জীবনের রিস্ক নিয়ে থাকি, কিন্তু কিন্তু গর্ব করে ঘুরে বেড়ায়। আমাদের রাস্তায় কেউ দেখলে সেলুট করে, কিন্তু তোদের তোদের দেখলে সবাই আঙুল তুলে বলে, ওই দেখো ক্রিমিনালটা যাচ্ছে। ক্রিমিনাল, এই কথাটা শুনতে কতটুকু ভালো লাগে রে, বলতে পারিস? তখন এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস তটিনী। এসব কথা কেন বলছিস তুই? তখন নন্দিনীকে তটিনী বলতে থাকে, আমি আমি চাইলে তোকে এক্ষুনি অ্যারেস্ট করাতে পারি বলতে আমি তোকে এক্ষুনি অ্যারেস্ট করবো। আসলে ডকুমেন্টস গুলো আমার ডিটেলসে চাই। যে ডকুমেন্টস গুলো আমি তোকে দিয়েছিলাম সেগুলো সব আমার চাই। তুই কি করে দিবি, কোথা থেকে দিবি, সেটা পুরোটাই তোর ব্যক্তিগত ব্যাপার। এখন তুই কি করবি সেটা তোর ডিসিশন। তখন এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, আমি আমি কিছুতেই সেই ডকুমেন্টস গুলো তোকে দিতে পারবো না, কারণ একটা ডকুমেন্টস আমার কাছে নেই। সেগুলো পাচার হয়ে গেছে। আর তুই চাইলেও আমি আমি তোকে দেব না। আমার কাছে থাকলেও আমি তোকে দিতাম না। তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, তোকে তো ওগুলো সব দিতেই হবে, অবশ্যই দিতে হবে। তুই তুই কি করে দিবি সেটা তুই নিজে জানিস, কিন্তু আমার জিনিস আমাকে দিয়ে দিতে হবে। আমি রক্ত রক্ত জল ঘামিয়ে নিজের জীবনের তোয়াক্কা না করে, নিজের সন্তানদের জীবনের তোয়াক্কা না করে এর এভিডেন্স গুলো জোগাড় করেছি। আর সেগুলো তুই এভাবে লোপাট করে দিবি, সেটা কি আমি মেনে নেব? কিছুতেই মেনে নেব না। তুই আমাকে চিনিস না। আমি কত দূর অব্দি যেতে পারি সেটা তোর কোনো ধারণাই নেই। এই যে আন্ডারওয়ার্ল্ডের ত্রাস পরশুরাম, সে অব্দি আমাকে সেলুট করে। এটা কি তুই মানতে পারবি? তখন নন্দিনী বলতে থাকে, শোন তটিনী, আমাকে আমাকে জ্ঞান দিতে আসিস না। তোর জ্ঞান শোনার জন্য আমি এখানে আসিনি। আমি বলছি বিজিতকে ছেড়ে দিতে বল, আমি বিজিতকে নিয়ে চলে যাব। ঠিক তখনই মায়া এসে বলতে থাকে, স্যার, বস, তোমার সঙ্গে একটা কথা ছিল। তখন এই বলে শিবপ্রসাদকে ডাক দিলে। তখন শিবপ্রসাদকে আড়ালে নিয়ে গিয়ে মায়া বলতে থাকে, নন্দিনী মুখার্জির নামে কে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, এখান থেকে অ্যারেস্টটা করিয়ে নিলে ভালো হয় না। তখন এই কথা শুনে হাসতে থাকে শিবপ্রসাদ গাঙ্গুলি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, দেখেছেন
বলতে বলতে আপনার মরণ ফাঁদ চলে এসেছে, এখন তো আর আপনি কিছুতে এখান থেকে বেরোতে পারবেন না। এ বলে নন্দিনীকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয় শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলতে থাকে, এখন আপনার এখান থেকে বেরোনোটা অনেক টাফ হয়ে যাবে। এ কথা শুনে দেখা যায় নন্দিনী বলতে থাকে, আপনি আমাকে কিসের ভিত্তিতে অ্যারেস্ট করছেন? আপনার সাহস তো কম নয়। আমি চাইলে আপনাকে এক্ষুনি এক্ষুনি এখান থেকে বের করে দিতে পারি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কোনো কিছু করতে পারবেন না আপনি। অনেক তো চেষ্টা করলেন আপনারা, কিছুতেই কি কিছু করতে পেরেছেন? কিছুতেই পারবেন না। এই এই এরিয়াটা পুরোটাই পরশুরামের ঘেরা। পরশুরামকেই সবকিছু আন্ডার কভার করতে হয়। এখানে এখানে আপনি যাই চেষ্টা করেন না কেন, যেটাই বলুন না কেন, কোনোভাবে আপনি এখান থেকে বেরোতে পারবেন না। আপনাকে কেউ এখান থেকে বের করতে পারবে না। এ কথাটা মাথায় রাখবেন। এখানে যখন একবার ঢুকেছেন, এখান থেকে বেরোনোটা এতটাও সহজ নয়। এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, আমি কাউকে ছাড়বো না তটিনী। আমি তোকে ছাড়বো না। আমি তোকে বোন ভেবেছিলাম, কিন্তু কখনোই আর ভাববো না। তখন এ কথা শুনে তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, তোর মুখে এসব কথা মানায় না রে। এসব কথা তোর মুখে মানায় না। কারণ তুই আমাকে কখনোই বোন ভাবিসনি। যদি যদি বোন ভাবতি, তবে তোর জিভটা এতটা লম্বা হয়ে যেত না। তোর জিভের মাঝখানটা কাটা হতো না। তোর জিভের মাঝখানে তো কাটা রে। এই জন্যই তো তোর বিষটা অনেক বিষাক্ত। তোর যে জিভের ছোবলের বিষটা অনেক বিষাক্ত। যে বিষ যেখানে পড়ে সেখান থেকে একদম জ্বলে পুড়ে উঠে যায়। সেখানে সম্পর্কটা একদম একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, তটিনী তুই কিন্তু আমাকে পিঞ্চ করে কথা বলছিস। সে কথা শুনে তটিনী বলতে থাকে, তুই যেটা মনে করবি ঠিক সেটাই হবে। তুই যদি মনে করিস যে আমি তোকে পিঞ্চ করে কথা বলছি, তবে অবশ্যই আমি তোকে পিঞ্চ করে কথা বলছি। তাই এখানে এখানে সময় নষ্ট করিস না, আর সবটা বলে দে, এখান থেকে বেরিয়ে যা। যদি না বলিস, তবে তোকে এখানেই থাকতে হবে। আর যদি সবটা বলে দিস, তবে তবে তোকে তোকে এখান থেকে বের করে দিতে পারি। বিজিতে এর ব্যাপারে সবকিছু জানিয়ে দে, সব প্রমাণগুলো আমাদের হাতে তুলে দে। এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, তুই কিচ্ছু করতে পারবি না তটিনী, কিচ্ছু না। আর বিজিতকে আমি অবশ্যই এখান থেকে বের করে নিয়ে যাবো। এই কথা শুনে তটিনী বলতে থাকে, তুই কিচ্ছু করতে পারবি না। তুই কিছুতেই বিজিতকে এখান থেকে বের করতে পারবি না। আমি সত্যি সত্যি বলছি, বিজিতকে এখান থেকে তুলে নিয়ে আমি দিল্লিতে যাব। সেখানে গিয়ে বিজিতের বিচার হবে, সেখানেই সবকিছু ঘোষণা হবে। তুই চেষ্টা করেও আটকাতে পারবি না। আর যদি বেশি বাড়াবাড়ি করিস, তবে কান টানলে মাথা আসে। এটা তো খুব ভালো করেই জানিস। একে একে তোদের সব কটাকে আমি কাঠগড়ায় তুলতে বাধ্য হব। তোদের সবাইকে দিল্লিতে যেতে হবে আমার সঙ্গে। এতে যদি রাজি থাকিস, তবে এখানে সিনক্রিয়েট করে যা, কোনো সমস্যা নেই। আর যদি রাজি না থাকিস, তবে এখান থেকে বেরিয়ে যা। এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, তুই নিজের ভুলের জন্য পস্তাবি তটিনী, নিজের ভুলের জন্য পস্তাবি। নিজের দিদির সঙ্গে এরকম ব্যবহার করলি তো, তার জন্য তোকে ভাবতে হবে। এ কথা শুনে তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, তোর মুখে এসব কথা? তুই কি করে নিজেকে দিদি বলে মানছিস বলতো? কি করে দিদি হিসেবে এ, নিজেকে প্রাধান্য দিচ্ছিস? আমি তো কখনো নিজের দিদি ছাড়া আর কিছুই ভাবিনি। আমি তো ভেবেছি যে তুই আর আমি মায়ের পেটের দু বোন, যেহেতু আমাদের মাঝখানে কখনোই ঝামেলা হবে না। আরাধ্যা আয়েশি যাই বলুক না কেন, তোর আর আমার ভাঙন কখনোই ধরবে না। কিন্তু তুই আমাকে ভুল প্রমাণিত করে দিয়েছিস। তুই আমাকে ভুল প্রমাণিত করে সবকিছু একদম ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছিস। আজ কেন এসেছিস ন্যাকামো করতে? এ কথা শুনে দেখা যায় নন্দিনী বলতে থাকে, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস তটিনী। তুই বিজিতকে ছেড়ে দে, তা না হলে অনেক বড় কেওয়াজে পড়ে যাবি। এ কথা শুনে তটিনী বলতে থাকে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি বুঝে নেব। তোকে বুঝতে হবে না। তুই বরং তোরটা বুঝে নে। তোরটা তুই গুছিয়ে নে। আমারটা নিয়ে তোকে এতটা ভাবতে হবে না। আমারটা আমি নিজে ভেবে নিতে পারবো। এ কথা শুনে তখন নন্দিনী বলতে থাকে, ঠিক আছে, তোর যেহেতু ইগো প্রবলেম, তাই আমি তোকে আর কিছুই বলছি না। এরপরে দেখা যায় তখন নন্দিনীকে ইন্টারোগেট রুমে নিয়ে গিয়ে বসায় মায়া। এরপরে শিবপ্রসাদ ও টটিনি বিজিতকে রেখে নন্দিনীর কাছে যায়। সেখানে গিয়ে নন্দিনীকে বলতে থাকে, এখনো সময় আছে, মুখ খোল দিদি, মুখ খোল।
তা না হলে আমি তোকে শুট করে দিতে বাধ্য হব। কারণ কারণ এখানে এখানে সম্পর্কের সম্পর্কের কোনো মূল্য নেই আমাদের ডিপার্টমেন্টে। আমি যে ডিপার্টমেন্টে আছি সেখানে সেখানে নিজেরও কোনো মূল্য নেই। নিজেকে যদি নিজে শেষ করতে বলা হয় তবে অবশ্যই নিজেকে নিজেই শেষ করতে হবে। এতে এতে কারো কোনো অবজেকশন থাকতে হবে না। এটা আমরা সবকিছু শেয়ার করেই এই চাকরিটা নিয়েছি। এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, তোরিনি, তোর কিন্তু ভালো হবে না। তুই যে কাজগুলো করছিস মোটেও ঠিক করছিস না। তুই তো আগে গৃহিণী ছিলি, নিজের সন্তানদের নিয়ে হাসি খুশি থাকতি। এখন এখন হঠাৎ তোর বর পরশুরাম বেরোলো। তুইও সেই সেই ডিপার্টমেন্টেরই সেই ডিপার্টমেন্টেরই বড় একটা অফিসার। এ কথা শুনে তটিনী বলতে থাকে, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। আমার আমার ছেলে মেয়েদের কথা আমি ভেবে নেব। তোকে আর এত কষ্ট করে ওদের কথা ভাবতে হবে না রে। তখন নন্দিনী বলতে থাকে, এভাবে কথা বলছিস কেন তুই? এভাবে আমার সঙ্গে কথা বলছিস কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না তটিনী। তখন তটিনী বলতে থাকে, তোকে কিচ্ছু বুঝতে হবে না। তোকে যেটুকু বলতে বলা হচ্ছে সেটুকু বল। তুই তুই প্রমাণগুলো কোথায় রেখেছিস? প্রমাণগুলো কোথায় রেখেছিস? আমাকে আমাকে বল বলছি। তখন তখন এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, তুই যতই চেষ্টা করিস তটিনী, প্রমাণগুলো কিছুতেই পাবি না। প্রমাণগুলো এখানে আর নেই। তাই তুই প্রমাণগুলো কখনোই খুঁজে পাবি না। কারণ প্রমাণগুলো এখন এখন বিক্রি হয়ে গেছে। তাই প্রমাণগুলোর আর কোনো অস্তিত্ব নেই। প্রমাণগুলো ওরা পুড়িয়ে দিয়েছে, নাকি নিজেদের কাছে রেখে দিয়েছে, নাকি কোথাও রেখেছে, আমি এসবের ব্যাপারে কিছুই জানি না। আমাকে টাকা দেওয়া হয়েছে, তার বিনিময়ে আমি প্রমাণগুলো ওদের হাতে তুলে দিয়েছি আর কেসটা ওদেরকে জিতিয়ে দিয়েছি, এই অবধি। এরপরে এরপরে কি হয়েছে আমি আমি কিচ্ছু জানি না। এরপরে এরপরে দেখা যায় তখন তটিনী বলতে থাকে, আচ্ছা দিদি, তুই তো বলতি যে তটিনী তোর তোর বোন। তটিনীকে ছাড়া তুই কখনো ভালো থাকতে পারিস না। তটিনীকে কখনো তুই ঠকাবি না। তবে তবে এভাবে ঠকানোর মানেটা কি? তুই এভাবে আমাকে ঠকালি কেন বলতো? তখন এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, শোন বোন, টাকার লোভটা অনেক বড় লোভ। টাকা পেলে তখন সবকিছু ভুলে যাওয়া যায়। যেমন আমিও ভুলে গেছি, আর আমি আমি ভুলেই থাকতে চাই। এই টাকার জীবনটাই অনেক সুন্দর। আর তোদের জীবনে সবসময় এরকম কি অভাব অনটন আমার মোটেও পছন্দ হয় না। তাই তো আমি টাকার পাল্লাটাই বেছে নিয়েছি, সম্পর্কের পাল্লাটা নয়। এই কথা শুনে তো তিনি বলতে থাকে, এই জন্য তো আজকে তোকে পুলিশ স্টেশনে বসে থাকতে হচ্ছে। এ কারণে তোকে আজকে এখানে বসতে হচ্ছে। তা না হলে তোকে আর কখনো এখানে আসতে হতো না। তখন নন্দিনী বলতে থাকে, তটিনী, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, আমাকে আর বিজিতকে এখান থেকে যেতে দে। তখন তটিনী বলতে থাকে, বললাম তো যেতে দেবো, শুধুমাত্র প্রশ্নের উত্তরটা দিয়ে যা। তুই কোথায় সেই প্রমাণগুলো কোথায় রেখেছিস আমাদের হাতে তুলে দে। আমাদের হাতে তুলে দিয়ে তুই চলে যা, তোকে কেউ বাধা দেবে না। তখন এই কথা শুনে দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমি সত্যি বলছি, প্রমাণগুলো আমার কাছে নেই। বিজিত সব প্রমাণ নিজের কাছে করে নিয়েছে। সবকিছু বিজিতের কাছে আছে, আমার কাছে কিচ্ছু নেই। এই কথা শুনে প্রথমে বলতে থাকে, আমি বিশ্বাস করি না। কারণ কারণ সেদিন প্রমাণগুলো আমি তোর হাতে দিয়েছিলাম আর কোর্টের মধ্যে তুই খেলাটা ঘুরিয়ে দিয়েছিলিস। আর আমি জানি প্রমাণগুলো তোর কাছেই আছে। তুই সবগুলো নিজের কাছে সংরক্ষণ করে রেখে দিয়েছিস। তাই প্রমাণগুলো প্লিজ দিদি আমাকে দিয়ে দে, আমার হাতে দিয়ে দে প্রমাণগুলো। তুই এভাবে এভাবে সবকিছু শেষ করে দিস না। ও একজন ক্রিমিনাল, একটা ক্রিমিনালকে এভাবে সাহায্য করিস না। তুই তো একটা ভালো মেয়ে, বল তুই কেন ক্রিমিনালদের সঙ্গে হাত মেলাচ্ছিস কিছু টাকার জন্য? এভাবে ক্রিমিনালদের সঙ্গে হাত মেলাতে হচ্ছে তোকে? আমি জানতাম না যে তুই টাকার লোভে এরকম এরকম একটা জঘন্য কাজও করতে পারিস। সে কথা শুনে নন্দিনী বলতে থাকে, আমি যা করেছি বেশ করেছি, আমি যা করেছি বেশ করেছি। তোকে কেন সে কৈফিয়ত দেব? আর তুই কোনোভাবে প্রমাণগুলো পাবি না। আর আমাদের যাই করিস না কেন, তুমি প্রমাণগুলো কখনোই খুঁজে পাবি না। এরপরে চটুনি বলতে থাকে, প্রমাণ তো আমি অবশ্যই জোগাড় করবো, আর সেটা যেভাবেই হোক অবশ্যই করব। কিন্তু কিন্তু তোকেও আমি এখান থেকে ছাড়বো না। তোকে আমি এখানেই পুরে রাখবো। তখন দেখা যায় কথা শুনে নন্দিনী বলতে থাকে, তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমি একজন লয়ার। আমি এখান থেকে বেরোতে আমার 2 মিনিটও সময় লাগবে না। তখন এ কথা শুনে রটিনী বলতে থাকে, ঠিক আছে বেরিয়ে যা, কিন্তু তুই একবার বেরোবি তোকে আবার আবার তুলে আনা হবে। আবার বেরোবি আবার তুলে আনা হবে, যতদিন না এই কেসগুলো সলভ হচ্ছে। কারণ কারণ এভাবে তুই যেভাবে আমাদের থেকে সবকিছু বোকা 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 বানিয়ে ছিনিয়ে নিয়েছিস, সেগুলো তো আমাদের ফিরে পেতে হবে। আর বিজিতকেও তো শাস্তি দিতে হবে, তাই না? তখন তটিনীর
তটিনীর এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, কখনোই শাস্তি দিতে পারবি না। ব্রিজের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো আমি। আয়ুষের বিয়েটা আমি নিজ দায়িত্বে নিজে দাঁড়িয়ে থেকে দেবো। দেখি তুই কি করে আটকাস। আয়ুষের বিয়েটা তুই কি করে আটকে দিস, এটাও আমি দেখবো। তখন এই কথা শুনে তটিনী বলতে থাকে, ঠিক আছে, আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। কি করে আমি আয়ুষের বিয়েটা আটকাই এটা আমি তোকেও দেখাবো। কি করে আয়ুষের বিয়েটা বিজিতের সঙ্গে না হয়ে ভেঙে যায়।